যাচাই বাছাই সন্তোষজনক হলেই দেশে চীনা ভ্যাকসিনের পরীক্ষা আরও 50 জনের মৃত্যু। মেজর সিনহার মৃত্যুর তদন্ত শুরু, 7 কার্যদিবসে প্রতিবেদন, বিচারের আশ্বাস প্রধানমন্ত্রী। এবং পাপিয়ার বিরুদ্ধে দুদকের মামলা, 6.25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে, সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যাচাই বাছাই শেষে সন্তোষজনক ফল পেলে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা বাংলাদেশেই হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। ভ্যাকসিন পরীক্ষার অনুমোদনের জন্য মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসে গবেষণা সংস্থা আইসিডিডিআরবি। প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য সচিব একথা জানান। বলেন, শুধু চীন নয়, অন্য যারা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে তাদের সঙ্গেও যোগাযোগ করছে ঢাকা। করোনা ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে এগিয়ে থাকা চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি বাংলাদেশে এর তৃতীয় ধাপের পরীক্ষা চালানোর আগ্রহের কথা জানায়। এরই প্রেক্ষাপটে ঢাকায় আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি এ বিষয়ে প্রস্তুতিও নেয়। এরই অংশ হিসেবে বাংলাদেশের মেডিকেল রিসার্চ কাউন্সিল বা বিএমআরসির কাছ থেকে অনুমতিও নেয় তারা। কিন্তু পরে এই সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তৈরি হয় অনিশ্চয়তা। এ মাসেই দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ওপর পরীক্ষার স্বার্থে এ ভ্যাকসিন প্রয়োগের আলোচনা চলে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি মন্ত্রণালয়ে। অতঃপর মঙ্গলবার চীনা কোম্পানির করা আবেদন নিয়ে মন্ত্রণালয়ে আসে আইসিডিডিআরবির প্রতিনিধি দল। বৈঠক করেন স্বাস্থ্য সচিব সহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন প্রসঙ্গে নতুন অবস্থানের কথা তুলে ধরেন স্বাস্থ্য সচিব। কোম্পানিটা একেবারেই প্রাইভেট কোম্পানি, সরকারের কোনো কিছু নেই। আমরা এটা স্টাডি করে দেখব তাদের আবেদনটি আমরা সরকারের যে পর্যায় থেকে আমাদের অনুমোদন প্রয়োজন হবে, অনুমোদনের পরে আইসিডিডিআরবিকে আমরা যথাসময়ে জানিয়ে দেব। ওনাদের এই ট্রায়াল আমরা যদি দ্রুত এটাকে এগিয়ে নিয়ে যাই তাও 6-7 মাস লাগবে। এদিকে এরই মধ্যে ব্রাজিলে চলছে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা। এর আগের 2 ধাপের পরীক্ষা চীনে হয়েছে বলেও জানান স্বাস্থ্য সচিব। গ্যাবি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা মূলত ফাইন্যান্সড বাই বিল গেটস, তাদের এই কোম্পানি তারাই করছে। ওই জায়গাটা তো আমরা কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা এনলিস্টেড হয়েছি, আমাদের দেশ এনলিস্টেড হয়েছে। ব্রিফিংয়ে সচিব আরও জানান, ভ্যাকসিনের বিষয় শুধু চীনের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশ বিশ্বের যেখানেই ভ্যাকসিন আসুক না কেন সেই ভ্যাকসিন যেন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পায়, সেই বিষয়ে তৎপর রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা কেন শুধু সাইনোভ্যাকের উপর নির্ভর করে থাকব? আমরা চাচ্ছি যে যদি অক্সফোর্ড এর আগে কিছু করতে পারে, আমেরিকা যদি আগে করতে পারে, বা পৃথিবীর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যদি আগে কিছু দিতে পারে, সেটার দিকেও আমরা যোগাযোগ রাখছি। এর আগে জুনে করোনা মোকাবেলায় সহায়তায় চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় এসে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। ওই সময় চীনা প্রতিনিধি দল জানিয়েছিল ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভ্যাকসিন উদ্ভাবনে দেশে দেশে চলছে জোর প্রচেষ্টা। আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ না করেও অক্টোবরে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুত দাবি রাশিয়ার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কার্যকরী ভ্যাকসিন কখনো নাও মিলতে পারে। করোনা ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বে 1.5 শতাধিক পরীক্ষা চলছে। এর মধ্যে চীনের 2টি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির 1টি করে আছে চূড়ান্ত পর্যায়ে। শ্যাডক্স 1 NCOV19 ভ্যাকসিন উদ্ভাবনে যৌথভাবে কাজ করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা। ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফায় ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পায় ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
চীনের সিনোভেক, বায়োটেক ও সিনোফার্মের ভ্যাকসিনের গবেষণাও তৃতীয় পর্যায়ে। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ভিত্তিক প্রতিষ্ঠান মডার্না ইঙ্ক আর জার্মানির বায়োএনটেক, ফাইজার। এর মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনার ভ্যাকসিন কখনো নাও মিলতে পারে। স্বাস্থ্যবিধি মানার নেই বিকল্প। বিশ্বে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি একাধিক কার্যকর টিকা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে। তবে এই মুহূর্তে কোনো আলোকরেখা নেই, কখনো নাও থাকতে পারে। মহামারী ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব, হাত ধোয়া সহ মানতে হবে অন্যান্য স্বাস্থ্যবিধি। হতাশ করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিও। এই বছরের শেষ নাগাদ নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাওয়া নিয়ে সন্দিহান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে কথা বলতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। ডক্টর কামরুল হাসান খান, আপনাকে স্বাগত। চীনের ভ্যাকসিন বাংলাদেশে ব্যবহার করলে বা এটির যে ট্রায়াল করা হবে সেটি করা হলে আমরা কি কোনো বাড়তি সুবিধা পাবো? যদি পেয়ে থাকি তাহলে সেটা কি? ধন্যবাদ। আসলে এটি একটি বৈজ্ঞানিক কার্যক্রম। সেখানে আমরা বাংলাদেশ যদি কোনো দেশের সাথে এই সময় সবচাইতে আকাঙ্ক্ষিত ভ্যাকসিনের পার্টনার হতে পারি বা সেটা নিয়ে আমাদের দেশে ট্রায়াল করতে পারি, সেখানে তো আমরা অনেক কিছু জানতে পারবো যে আমাদের দেশে করোনা ভাইরাসের গতিবিধি কি, আমাদের মানুষদের সেটা কিভাবে রিয়াক্ট করছে, এবং একটি ভ্যাকসিনের যে ট্রায়ালের মধ্য দিয়ে অনেক কিছুই আমাদের জানতে হয়। তারপরে এটার এফিকেসি কি বা এটা আসলে কার্যকর করছে কিনা আমাদের দেশের মানুষের উপরে, এই ধরনের নানান বিষয় কিন্তু আমরা জানতে পারবো। এটা একটা বড় কাজ হবে। তবে এখানে আমাদের যে আপনাদের রিপোর্টগুলো আমাদের সর্বশেষ সব পরিস্থিতি চলে আসছে, তবে আমি সেখানে আরো কিছু যুক্ত করতে চাই। সেটি হলো যে বিশ্বে প্রায় 160টি করোনা প্রার্থী করোনা ভ্যাকসিন চলছে এবং সেইখানে আমরা দেখতেছি যে 3টি শেষ ধাপে আছে। আমি স্বাস্থ্য সচিব যে কথাগুলো বলেছে সেখানেও আমরা একটু যোগ করতে চাই যে আমাদের শুধুমাত্র যদি সিনোভ্যাকের সাথে সরকার সেই ধরনের কোনো চুক্তি করে বা তাদের সাথে একটা গবেষণার পার্টনারশিপ হয় সেটি ভালো, সেটি কিন্তু পাশাপাশি আমাদেরকে কিন্তু মূল লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন ভ্যাকসিন আসলে আমরা যেন প্রথমেই সেটি পেয়ে যাই। সে কারণে আমার সাজেশন থাকবে আর যে আমরা কেন আমাদের দেশে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়, সরকারি বেসরকারি পর্যায়ে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়। আমরা আশা করি সরকার বা বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে আমরা কেন অ্যাস্ট্রাজেনেকার সাথে যোগ দিচ্ছি না। আজকে আপনারা জানেন যে ভারতেও কিন্তু সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া তারা অ্যাস্ট্রাজেনেকার চুক্তি করেছে এবং তারা কিন্তু এটার পার্টনার হয়ে গেছে এবং তারা কিন্তু অলরেডি ভ্যাকসিন তৈরি শুরু করেছে। এবং আজকেও আমরা খবর পেয়েছি ভারতে আরেকটি সংস্থা কিন্তু অ্যাস্ট্রাজেনেকার সাথে যুক্ত হয়েছে, তারা সেখানে ট্রায়াল শুরু করেছে। সে কারণে আমরা মনে করি যে আমাদের সুযোগটা আগে নিতে হবে। আমাদের দেশে যথেষ্ট সক্ষমতা আছে। আমরা মনে করি যে আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের যোগাযোগ রাখা উচিত। চীনের সাথে হলে তো ভালো, এটা কোনো অসুবিধা নাই, সেটা একটা নতুন আমরা অনেক কিছু জানতে পারবো। কিন্তু পাশাপাশি আমরা যেন সব দেশের সাথে আমাদের ওপেন থাকি। এবং এখানে হয় কি যেন বিএমআরসি একটা অনুমোদন দিয়েছে, তারা প্রটোকল অনুমোদন দিয়েছে। আমাদের সরকারের বিষয়টা কিন্তু বিবেচনা করতে হবে। এখানে ধরেন যে আমরা যেহেতু যুক্ত আছি এই শুরু থেকে এই সমস্ত বৈজ্ঞানিক কার্যক্রমের সাথে, সেখানে কিন্তু এই ভ্যাকসিনে কিন্তু যেমন একটা মানবিক দিক আছে যে আমরা একমাত্র আশার আলো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি নতুন একটি ভ্যাকসিন যদি তৈরি করা হয় তাহলে রক্ষা করা যাবে। কারণ আপনি দেখেন গত 24 ঘন্টাতে বিশ্বে প্রায় 2 লক্ষ মানুষের বেশি সংক্রমিত হয়েছে, 4000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এই সংক্রমণ এবং মৃত্যু কিন্তু বেড়েই চলেছে। সে কারণে আমাদের একমাত্র আশার আলো আমরা দেখছি যে ভ্যাকসিন আমরা সবাই আশা করছে, আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটি আমাদের হাতে চলে আসে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরটা আবার ভিন্ন। আমরা দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুটা সন্দেহ প্রকাশ করেছে। সংস্থার প্রধান যেটি বলেছেন, কার্যকর ভ্যাকসিন পাওয়ার আদৌ কোনো সুযোগ আছে কিনা সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এমনটা কেন? তাদের এই ভিন্ন সুর কেন এখন? আমরা যারা মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, আমরা কিন্তু চূড়ান্তভাবে একটা প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু গ্রহণ করতে পারবো না। আপনি দেখেন যে এ নিয়ে কিন্তু অনেক চিকিৎসার কথা হয়েছে, এখন পর্যন্ত কোনো চিকিৎসা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি
বলা হয়েছে যে আপনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে কিছু চিকিৎসা আমরা পেয়েছি এবং সেটি দেওয়া হচ্ছে। এটা কিন্তু ট্রায়াল বেসিস, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট করা হয়নি। সে কারণে আমরা ধরেন যে ভ্যাকসিন নিয়ে আশঙ্কার যে কথাগুলো আছে যেটা সঠিক, কারণ হচ্ছে যে এই ভ্যাকসিন তৈরি কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। এর প্রতিটি ধাপ মনোযোগের সাথে প্রতিটা ধাপের অবজারভেশন সঠিকভাবে হতে হবে, তারপরে কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারবো। ধরেন এখন যে তথ্যগুলো আমরা পাচ্ছি সর্বশেষ, সেটা হলো যে এই করোনা ভাইরাসের অ্যান্টিবডি, মানে আসলে ভ্যাকসিনের কাজটা কি? ভ্যাকসিনের শরীরে আপনার প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, যাতে করোনা ভাইরাস ইনফেকশন হলে মানুষটা যেন কোনো ধরনের কোভিড-19 আক্রান্ত না হয়। সে কারণে এই প্রতিরোধ ক্ষমতা কতক্ষণ থাকছে এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা হচ্ছে। যেমন আমরা দেখি যে ইংল্যান্ডে কিংস কলেজ কিন্তু একটা গবেষণা করেছে সম্প্রতি। তারা দেখিয়েছে যে অ্যান্টিবডি কিন্তু ৩ মাসের বেশি থাকছে না, এবং সেখানে তারা বলেছে ২৬ ভাগের থেকে ১ ভাগে নেমে আসে ৩ মাসের মাথায়। সেই কারণে অ্যান্টিবডি যেটা ডেভেলপ হচ্ছে সেটা কার্যকারিতা বা কতক্ষণ শরীরে থাকছে সেটি নিয়ে প্রশ্ন আছে। সে কারণে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা যেন আবার কোনো কিছুর প্রতি অন্ধ না হয়ে যাই। এখানে আমিও WHO এর মহাপরিষদের এক সুরে কথা বলতে চাই যে আসলে আমাদের সামাজিক চিকিৎসা কিন্তু বেশি কার্যকর হয়েছে, এবং সেটিকে আমরা যেন কোনো সময় গুরুত্ব না হারাই। আমরা ভ্যাকসিন কামরুল হাসান খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ৩,২৩৪ জন। নতুন ৭,৭১২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ১,৯১৮ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৮৭%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। দেশে করোনা শনাক্তের ১৫০তম দিনে স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় ৮৩ পরীক্ষাগারে সংগ্রহ করা হয়েছে ৮,১২৩ নমুনা। এর মধ্যে ৭,৭১২ নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয় ১,৯১৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৮৭%, অর্থাৎ পরীক্ষা করাতে আসা প্রতি ৪ জনের ১ জন করোনায় আক্রান্ত। তবে সামগ্রিকভাবে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০.৩১%। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত ২,৪৪,০২০ জন। পরীক্ষা হয়েছে ২৪ ঘন্টা ৭,৭১২টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২,০১,২৫৬টি। ২৪ ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ১,৯১৮ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২,৪৪,০২০ জন। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ আর ৬ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৩%। এদিকে সুস্থ হয়েছেন আরও ১,৯৫৫ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১,৩৯,৮৬০ জন। বয়স বিভাজনে ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৩১ থেকে ৪০ বছর ৩ জন, ৪১ থেকে ৫০ বছর ৬ জন, ৫১ থেকে ৬০ বছর ১৭ জন, ৬১ থেকে ৭০ বছর ১৮ জন, ৭১ থেকে ৮০ বছর ৫ জন এবং ৮১ থেকে ৯০ বছর ১ জন। করোনার উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ শুরুর পর প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এরই মধ্যে ৩,০০০ ছাড়িয়েছে প্রাণহানি। তালিকা থেকে বাদ যাননি মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ, সচিব, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক থেকে শুরু করে সেনা কর্মকর্তা। তাদের বেশিরভাগেরই বয়স ৬০-এর উপর। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ, আর করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ১৮ মার্চ। এরপর থেকে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। করোনায় সবশেষ মারা যান নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। ২৭ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর মাত্র ১৪ দিন আগে ১৩ই জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান দেশের অন্যতম ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। এর আগে ২০ জুন মারা যান বর্ষিয়ান সাংবাদিক কামাল লোহানী। তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর মাত্র ৫ দিন আগে ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান মারা যান। ১৩ জুন করোনায় মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ৬ বারের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন।
একই দিন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর পর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তার আগে 12 জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শিকদার ওমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর AKM ফজলুল হকের মৃত্যু হয়। একই দিন করোনায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর গাজী জহির হাসান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহমুদ মনোয়ার। 31 মে করোনা কেড়ে নেয় রাজুকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর প্রাণ। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মে মাসের শেষ দিন আরও মারা যান এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ। মে মাসের 24 তারিখে মারা যান রাজনীতিবিদ মকবুল হোসেন, যিনি হাজী মকবুল নামেই পরিচিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এই রাজনীতিক ঢাকা 9 আসনের সাবেক সংসদ সদস্য। মে মাসের 22 তারিখে মারা যান দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই তিনি। এর আগে 14 মে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাধীনতা ও 21শে পদক পাওয়া এই শিক্ষাবিদ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন বাংলা একাডেমির সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের এমিরেটস অধ্যাপক ছিলেন। 10 মে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরও মারা যান করোনা আক্রান্ত হয়ে। বিএনপির সাবেক এ নেতা জামালপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 7 মে মারা যান ফার ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর নাজমুল করিম। সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মঈনুদ্দিন মারা যান 15 এপ্রিল। তিনিই প্রথম চিকিৎসক যিনি করোনার চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যান। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মৃত্যুর তদন্ত প্রতিবেদন দেওয়া হবে 7 দিনের মধ্যে। তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসা করা হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। কক্সবাজারের দীর্ঘ বৈঠক করেন তদন্ত দলের সদস্যরা। কমিটিতে আরও আছেন রামু সেনানিবাসের একজন প্রতিনিধি, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির একজন প্রতিনিধি। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রতিবেদনে বলা হয়, শামলাপুর পুলিশ চেকপোস্ট এলাকায় সাব ইন্সপেক্টর লিয়াকত পিস্তল দিয়ে মেজর সিনহার শরীরে 3 থেকে 4 রাউন্ড গুলি করেন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান মেজর সিনহা। গাড়িতে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হয় নিহতের পরিচয়। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্ধারিত শর্তগুলো দিয়েছে, যে টার্মস অফ রেফারেন্স দিয়েছে, তার ভিত্তিতে এবং 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। এই রিপোর্টটি আমরা 7 কর্মদিবসের মধ্যে কীভাবে তদন্ত শেষ করতে পারি সে বিষয়ে আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করেছি। এদিকে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহার মাকে টেলিফোনে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত এবং বিচারের আশ্বাস দেন। বিষয়টি নিশ্চিত করেন মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মঙ্গলবার বিকেলে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। এদিকে খোঁজখবর নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সিনহার পরিবার। মোস্টলি উনি আসলে সমবেদনা জানিয়েছেন, আর সাথে আম্মু মানে চেয়েছে যে সুবিচারের আশা করে, প্রত্যাশা করে। উনি বলেছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন। পুরো সহমর্মিতা জানিয়েছেন আম্মুর প্রতি, আর সুবিচার হবে সেটা আশা করা যায়। আমরা প্রত্যাশা করেছি ওনার কাছে, আম্মু প্রত্যাশা করেছেন। 6,24,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদীর যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে মামলাটি করেন দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজ। অনুসন্ধানে তার আরও বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলতে পারে বলে জানিয়েছে দুদক। নানা অভিযোগে গেল 22 ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বামী ও 2 সহযোগী সহ শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে টানা 4 মাস হোটেল ওয়েস্টিনে ছিলেন তারা।
দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পাপিয়া ও তার দল ওই হোটেলে খাবার ও মদের পাশাপাশি স্পা, সুইমিং পুল ও রুম ব্যবহারের জন্য নগদ পরিশোধ করেছে প্রায় 3,24,00,000 টাকা। এর মধ্যে 4 মাসে শুধু মদের বিলই ছিল 1,56,00,000 টাকা। শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে মতি সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে 6,24,18,000 টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে। দুদক বলছে বিভিন্ন মহলে তদবির, চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, ভূমি দখলই ছিল পাপিয়ার আয়ের মূল উৎস। এর কোনোটাই বৈধ আয়ের উৎস না হওয়ায় পাপিয়া ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তে পাপিয়ার আরও কোটি কোটি টাকার সম্পদ বেরিয়ে আসতে পারে বলে জানায় সংস্থাটি। অনুসন্ধানকালে এইটুকু পাওয়া গিয়েছে এবং তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন এবং তিনি যে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এই বিষয়গুলো আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বাকি বিষয়গুলো তদন্তকালে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। দালিলিক প্রমাণের ভিত্তিতেই মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক। এই মামলায় সর্বোচ্চ সাজা হতে পারে 10 বছর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রশাসক হিসেবে সুজনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এদিকে সবাইকে সঙ্গে নিয়ে এই দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন নতুন এ প্রশাসক। 2015 সালের 6 আগস্ট চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব নেন আ.জ.ম নাসির। বুধবার 5 আগস্ট শেষ হচ্ছে বর্তমান মেয়রের মেয়াদ। স্বাভাবিক নিয়মে এর আগের 3 মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। সে লক্ষ্যে 29 মার্চ ভোটের তারিখ ঘোষণা করে তফসিলও দেওয়া হয়। তবে করোনা মহামারীর কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজ চালিয়ে নিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজনকে। 32 বছর পর দ্বিতীয়বারের মতো কোনো রাজনৈতিক নেতাকে চট্টগ্রামের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তার মেয়াদ থাকবে 6 মাস। নিকট কালের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার জন্য একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন জানিয়েছে, তাই আইন অনুযায়ী সেখানে প্রশাসক নিয়োগ করা বাধ্যতামূলক। মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দান করেছেন। এদিকে প্রাথমিক প্রতিক্রিয়ায় এ নিয়োগ পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুজন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি আনুগত্য, ত্যাগ আর সততার পুরস্কার মিলেছে বলেই মনে করেন তিনি। আমাদের নেত্রী আমাকে বিশ্বাস করে এই দায়িত্বটা দিয়েছেন, আমি খুবই খুশি। তবে চেষ্টা করব খুশিটা তখনই পূর্ণাঙ্গতভাবে যদি এই স্বল্প সময়েও আমি মানুষের জন্য কিছু কাজ করতে পারি। এর আগে 2007 সালে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য পদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পান খোরশেদ আলম সুজন। তবে দলের পার্লামেন্টারি বোর্ডের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেতিবাচকতার কাঁদামাটিতে বিএনপির রাজনীতি আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের কোনো ইতিবাচক দিক দেখতে পাচ্ছে না দলটি। আর মিথ্যাচারে বৃত্তে আবর্তিত হয়। দিনের আলোতে তারা দেখতে পায় রাতের অন্ধকার। পূর্ণিমার ঝলমলে আলো ঝলমল রাতের মধ্যে তারা দেখতে পায় অমানিসার অন্ধকার। প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাদামাটিতে আটকে আছে তাদের রাজনীতি। এদিকে বিএনপির বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। ডেমোক্রেসি অথবা ফ্যাসিজম থেকে ডেমোক্রেসি, এটা তো সহজে আসে না। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক প্রাইস পে করতে হয়। আমরা কিন্তু দল হিসেবে, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি ইতিমধ্যেই আমরা প্রচুর দাম দিয়েছি, মূল্য দিয়েছি, দিয়ে চলেছি। পানিতে ডুবে 7 জেলায় 18 জনের প্রাণ গেছে।
এর মধ্যে মানিকগঞ্জে বিলে নৌকা ডুবে 3 ভাই বোন, ধামরায়ে বন্যার পানিতে দাদা নাতনি এবং বগুড়ার আদমদিঘিতে বিলে মা ছেলের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুরের চরপাড়া বিলে ঝড়ে নৌকা ডুবে মারা গেছেন গৃহবধূ হনুফা, তার বোন রোকসানা এবং ভাই রিয়াজুল। নিখোঁজ আছে 2 বোনের 2 শিশু। ঢাকার ধামরায়ে বন্যার পানিতে নৌকা ডুবে মারা গেছেন হাকিম আলী এবং তার নাতনি মুন্নি। একই উপজেলার রৌহারটেকে নৌকা ডুবে মারা গেছে আফরিন নামের এক কিশোরী। এদিকে বগুড়ার আদমদিঘিতে বিলে নৌকা ডুবে মৃত্যু হয়েছে গৃহবধূ চাঁদনি বেগম এবং তার ছেলে সাদের। জামালপুরের বক্সিগঞ্জে পুকুরে ডুবে 2 শিশু এবং মাদারগঞ্জে বন্যার পানিতে প্রাণ গেছে 1 শিশুর। এছাড়া শেরপুর সদর এবং শ্রীবর্দীতে পুকুরে ডুবে 4 শিশু ও বন্যার পানিতে আরেক শিশু মারা গেছে। নেত্রকোনার কেন্দুয়ায় বিলে নৌকা ডুবে এবং মদনের নৌকা থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আর হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে নৌকা ডুবে মারা গেছেন 1 নারী, এখনও নিখোঁজ 2 জন। ধামরায়ে বন্যার পানিতে ডুবে 3 জনের মৃত্যুর বিষয়ে জানতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ধামরায়ের বন্যা পরিস্থিতি এখন কেমন, কোন পর্যায়ে, পানি কতটুকু আছে, আর নৌকাডুবি বা বন্যার পানিতে প্রাণহানি ঠেকাতে কোনো সচেতনতা কার্যক্রম কি চলছে সেখানে? দেখুন, ধামরাইয়ের বন্যা পরিস্থিতির খবর যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে ধামরাইয়ের যে পার্শ্ববর্তী ধামরাইয়ের উপজেলার পার্শ্ববর্তী এলাকা দিয়ে যে বংশী এবং ধলেশ্বরী নদী বয়ে গিয়েছে, এই দুটি নদীতে কিন্তু পানি বৃদ্ধির পর থেকে আমরা দেখতে পেয়েছি ধামরাইয়ের প্রায় প্রতিটি ইউনিয়নের অধিকাংশ এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়াতে মানুষের যাতায়াতের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে এই নৌকা। এবং এই নৌকাগুলো কিন্তু মূলত হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পাড়া মহল্লা গ্রাম যেহেতু পানির নিচে তলিয়ে গিয়েছে, অনেকেই জীবিকার প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে তারা কিন্তু যাতায়াতের জন্য এই ছোট ছোট নৌকা কিনে, যে ডিঙ্গি নৌকাগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের চেষ্টা করে। দেখুন, যে কোনো যানবাহনের জন্য কিন্তু দক্ষ চালকের প্রয়োজন হয়, যেহেতু হঠাৎ করে এই বন্যার পানিতে রাস্তাঘাট এবং পাড়া মহল্লা তলিয়ে গিয়েছে, যার কারণে অনেকেই নৌকা কিনতে পারলেও কিন্তু এই নৌকা চালানোর মতো দক্ষ কোনো মাঝি বা চালক কিন্তু নাই। যে দেখা যাচ্ছে একটি পরিবারে একটি নৌকার প্রয়োজন, তারা নৌকা কিনে নিয়ে এসেছে, সেই নৌকাটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে, কিন্তু এই বন্যার পানিতে বা স্রোতে একটি নৌকা কিভাবে চালাতে হবে সেই বিষয়টি কিন্তু অনেকে জানে না। তবে তারা নৌকা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে স্রোতের মধ্যে পড়ে নৌকা উল্টে যাচ্ছে, আবার যেমন আজকে যে নৌকা ডুবির ঘটনা ঘটেছে, এই নৌকা ডুবির ঘটনা কিন্তু বৃষ্টির সময় যে অনেকটা ঝোড়ো বাতাস বয়েছিল, সেই বাতাসের সময় কিন্তু নৌকা উল্টে গিয়েছে। হয়তোবা দক্ষ কোনো মাঝি থাকলে হয়তোবা তিনি এই নৌকাটি নিয়ন্ত্রণে নিতে পারতেন। এবং প্রশাসনের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে যেন অদক্ষ কোনো মাঝি দিয়ে যেন নৌকা চালানো না হয়, এবং প্রয়োজনে একটি মহল্লাতে যদি একজন নির্দিষ্ট করে যদি মাঝি নির্ধারণ করে যদি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটি ব্যবস্থা করে, সেক্ষেত্রে কিন্তু এই নৌ দুর্ঘটনার বিষয়টি অনেকটি কমে আসবে বলে প্রশাসনের পক্ষ থেকে একটি ধারণা করা হচ্ছে। এবং অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে অভিভাবকরা সচেতন থাকলেও যে তাদের যে কিশোর কিশোরী বা ছেলে মেয়েরা রয়েছে তারা কিন্তু অভিভাবকদের অজান্তেই কিন্তু নৌকা নিয়ে কিন্তু নদীর পানিতে ঘুরতে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে তারা সাঁতার জানে না, স্রোতের পানিতে নৌকাটি যখন ডুবে যাচ্ছে তখন কিন্তু তারা নৌকা ডুবির কারণে পানিতে তলিয়ে গিয়ে কিন্তু মারা যাচ্ছে। এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাগরে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে তাপমাত্রা কিছুটা বেশি ছিল বলেও জানায় অধিদপ্তর। এদিকে উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ায় আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদরা জানান, বৃষ্টির কারণে মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় কমতে শুরু করেছে তাপমাত্রা। 2-1 দিনের মধ্যেই তা স্বাভাবিক হবে বলেও জানায় আবহাওয়া অফিস। আছে সাগরে সেই যে মৌসুমী বায়ু এখন অতটা সক্রিয় না থাকায় যেহেতু একটা লো কম করেছে সাগরে, সেই জন্য গরমটা হয়েছে থেকে বিভিন্ন অংশে তাপমাত্রা অনেকটা কমে যাবে, হ্যাঁ, তখন স্বাভাবিকতা চলে আসবে আস্তে আস্তে। আর বৃষ্টি যেহেতু বেড়ে যাচ্ছে। এদিকে একটু বৃষ্টি হলেই ডুবে যায় কালশী রোডের অন্তত 2 কিলোমিটার এলাকা। হাঁটু পানি ডিঙিয়েই চলাফেরা করতে বাধ্য হন পথচারীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর বলছেন,
কালশি খাল এবং সাংবাদিক খাল নিয়মিত পরিষ্কার করে না ওয়াসা। এছাড়া ড্রেনে ময়লা ফেলার কারণেও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মিরপুর পল্লবীর সেকশন 12 এর কালশি রোড, উত্তর সিটির 2 নম্বর ওয়ার্ড। একটু বৃষ্টি হলেই রাস্তা পরিণত হয় ছোটখাটো খালে। এলাকাবাসীরা জানান, বৃষ্টি হলে অন্তত 2 কিলোমিটার রাস্তা জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। কোথাও জমে হাঁটু পানি, আবার কোথাও বা ডুবে যায় কোমর পর্যন্ত। এমন পরিস্থিতির জন্য অনিয়মিতভাবে ড্রেন পরিষ্কার করাকে দায়ী করেন স্থানীয়রা। ড্রেনগুলা জাম হয়ে যায় আর জামের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। এখানে কোনো গাড়ি চলাচল করতে পারে না, কেউ তো খেয়ালও করে না, খোঁজ করে না, রাস্তাটা দেখেও না। খুব অসুবিধায় আছি। একটু বৃষ্টি হলে পানি জমে যায়, রাস্তা আসতে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় আমাদের। সবসময় ভরার কারণে বর্ষা আসলে এই জায়গায় এমনই পরিস্থিতি। সমস্যার কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি জানান, আশেপাশের খালগুলোর বিষয়ে চরম উদাসীন ওয়াসা। সেগুলোর আবর্জনাও নিয়মিত পরিষ্কার করে না সংস্থাটি, তাই সহজেই দূর হচ্ছে না জলাবদ্ধতা। সাংবাদিক হালটার জন্য আমরা অনেকবার ধর্ণা ধরেছি ওয়াসায়, কিন্তু গেলেই বলে যে আমরা করে দেবো, গেলেই বলে করে দেবো, করে দেয় না। বাধ্য হয়ে আমরা আমাদের সিটি কর্পোরেশনের ভেকু দিয়ে 10 দিন 15 দিন পর পর যে ময়লাটা জমে শহীদ জিয়া কলেজের এখানে, আমরা এই ময়লাটা তুলে দেই। সাজ্জাদ হোসেন আরও জানান, এই এলাকার সব পানি প্রবাহিত হতো কালশি খাল ও সাংবাদিক খাল দিয়ে। তবে দখলের কারণে একসময় খরস্রোতা খাল দুটি এখন পরিণত হয়েছে সরু নালায়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার বাতিলের 1 বছর কাল। এদিন বিক্ষোভের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি স্থানীয় সংগঠন। সহিংসতার শঙ্কায় কাশ্মীর জুড়ে জারি করা হয়েছে কারফিউ। এদিকে আবারও কাশ্মীরি জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছে পরের প্রসঙ্গে। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, উৎপাদন খরচ কমাতে চীন এবং জাপানের অনেক প্রতিষ্ঠান এমুখী হতে পারে। এখনই সুযোগটা লুফে নিতে পারলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছর বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ 40% কমবে। আগামী অর্থবছরে কমবে আরও 5 ভাগ। একদিকে করোনার আগ্রাসন, অন্যদিকে বাণিজ্য যুদ্ধ। এই দুই কারণে চীন ও জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান নতুন করে ভাবতে শুরু করেছে। এই দেশগুলো বিনিয়োগের নতুন জায়গা খুঁজছে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগটা কিন্তু আসবে চায়না থেকে, জাপান থেকে, এইসব দেশগুলো থেকে বাংলাদেশে প্রধানত আসবে। আমাদের এই দিকটাতে একটু বেশি নজর দিতে হবে। সাকসেসফুল হলে পরে আমার মনে হয় কয়েক বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ আনা আমাদের জন্য কঠিন কিছু হবে না। রেগুলেটরি এনভায়রনমেন্টটা কতটা নির্ভরযোগ্য, কতটা সহজ এবং অবকাঠামোগত সুবিধা পাওয়া যাচ্ছে কিনা, আর দক্ষ শ্রমিক মানে হিউম্যান ক্যাপিটাল, কারণ আপনার শুধু অপারেটিং লো লেভেলের শ্রমিক পেলে তো হবে না, আপনার মিড লেভেল ম্যানেজেরিয়াল লেভেলের দক্ষ শ্রমিকও তো পেতে হবে। বিডা জানালো, এরই মধ্যে জাপানি কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এছাড়া নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে দ্রুত গতিতে এগিয়ে চলছে ব্যবসা সহজীকরণ ও অবকাঠামো উন্নয়ন। আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে অবকাঠামোর ক্ষেত্রে। আপনি যদি যোগাযোগের কথা বলেন, পাওয়ারের কথা বলেন, আদার কানেক্টিভিটি, ইন্টারনেট এর কথা বলেন, ডেফিনেটলি আমরা অনেক এগিয়েছি। 2019-20 অর্থবছরে বিদেশি বিনিয়োগ এসেছে 315 কোটি 70 লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে 36.17% কম। গত অর্থবছরে প্রকৃত এফডিআই এসেছে 180 কোটি 40 লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে 31.35% কম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় বাংলাদেশ সহ 4 দেশের নাগরিকদের জাপানে প্রবেশের উপর বিধিনিষেধ জারি করেছে টোকিও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার থেকে তা কার্যকর করা হবে। বাকি দেশগুলো হলো পাকিস্তান, ফিলিপাইন এবং পেরু। জাপানে প্রবেশকালে সবার কাছে করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে বলে জানিয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে করোনায় আক্রান্ত হলেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি। এছাড়া যুক্তরাষ্ট্রে আরও 441, মেক্সিকোতে 266, ভারতে 217 এবং ইরানে 212 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিশ্বে মারা গেছেন 6,99,000, আক্রান্ত হয়েছেন 1,85,00,000-এর বেশি, সুস্থ হয়েছেন 1,17,00,000। জম্মু কাশ্মীর বিশেষ অধিকার বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার 1 বছর কাল। এদিন বড় ধরনের বিক্ষোভের ঘোষণা দেওয়ায় সহিংসতার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার পর্যন্ত পুরো কাশ্মীরে কারফিউ ঘোষণা করেছে সরকার। এদিকে আবারও কাশ্মীরি জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার বাতিলের 1 বছর বুধবার। এদিন বিক্ষোভের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি স্থানীয় সংগঠন। বিক্ষোভে সহিংসতার শঙ্কায় কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে। এক আদেশে শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট জানান, করোনা পরিস্থিতির মধ্যে যেসব ব্যক্তি জরুরি সেবায় নিয়োজিত, শুধু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। জেলা কর্তৃপক্ষের দাবি, নতুন কারফিউ করোনার বিধিনিষেধকে আরও শক্তিশালী করবে। জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল ও অঞ্চলটিকে দুভাগ করার বিষয়ে ভারতের সিদ্ধান্তের শুরু থেকেই কড়া প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তান। দিল্লির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে কয়েক দফা জাতিসংঘের দ্বারস্থ হয় ইসলামাবাদ। সোমবার আবারও কাশ্মীরের জনগণের পাশে থাকার কথা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। 2019 সালের 5 আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিষয়ক ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার। সে সময় উত্তেজনা থামাতে কাশ্মীর জুড়ে জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। চলে বিক্ষোভ, ধরপাকড়। জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে গত বছর পার্লামেন্টে একটি বিলও পাশ করা হয়। সে সময় আটক হন কয়েকশো রাজনৈতিক নেতা। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এখনও গৃহবন্দী রয়েছেন। গত সপ্তাহে তার বন্দী থাকার মেয়াদ আরও 3 মাস বাড়ানো হয়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।